বৌদি, হ্যাঁ তুমি আমার গোল্ডেন কালারের ঝুমকোটা কি দেখেছো? সাইড টেবিলে ছিল যেটা। হ্যাঁ ওই টেবিলের ড্রয়ারেই আছে, সেকেন্ড ড্রয়ারে। ওকে। কবিতা, হ্যাঁ এখানে শোনো না একবার। হ্যাঁ বলো। জানি না কেন আজ নিজেকে তোমার কাছে আশা থেকে আটকাতেই পারিনি। আমিও তো কবে থেকে তোমার অপেক্ষাই করছিলাম। সত্যি? হ্যাঁ। তুমি তুমি কখন এলে? তুমি আমাকে আটকাওনি কেন? ঠান্ডা হও, ঠান্ডা, কিচ্ছু হয়নি। তুমি যা যা বলেছিলে আমার সব কিছু মনে আছে। তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি এক একটা দিন গুনছি। আজ থেকে 20 দিন বাকি আছে। আচ্ছা তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। কি দরকার ছিল জল নিয়ে খেলার? জানিস তো তুই, তোর ঠান্ডা লেগে যায়। মা, আমি ঠিক আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। আরে কবিতা, এই নাও, এটা খেয়ে নাও তুমি। তুমি যদি বলো তোমার পাটা মালিশ করে দেবো, দেখবে তাহলে তুমি একটু আরাম পাবে। আরে বৌদি, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। সোনি, আমার জন্য টিফিনটা প্যাক করে দাও, আমার অফিসে লেট হয়ে যাবে। আরে তুমি দেখতে পাচ্ছ না আমি কবিতাকে এটা খাওয়ানোর চেষ্টা করছি, আর তুমি তোমার টিফিন নিয়ে পড়ে আছো। তুমি যাও, নিজের টিফিন নিজে গিয়ে প্যাক করে নাও। আর এমনিও যতক্ষণ না কবিতা একটু সুস্থ হচ্ছে আমি কোথাও যাব না। বৌদি, আমি একদম ঠিক আছি, তুমি যাও না, গিয়ে দাদা টিফিনটা প্যাক করে দাও। তুই এইখানে বসে আছিস? বৌমা কোথায়? কবিতার রুমে থাকবে হয়তো। আমি বুঝতে পারছি না যে তোকে ছেড়ে ও কবিতার ঘরে সারাদিন কি করে। আরে টাইম পাস করছে নিশ্চয়ই। আমার তো এইসব ব্যাপার ভালো লাগছে না। আর ওই যে 1 মাস দূরে থাকার নাটক, এটা ঠিক লাগছে না। তুমি আবার শুরু করলে। আমি এখানে কাজ করছিলাম, ও বোর হচ্ছিল, তাই কবিতার রুমে চলে গেছে। কিন্তু কবিতার কাছে কেন? আরে তো আর কোথায় যাবে? ওরা দুজনে সমবয়সী, তাই দুজনে বন্ধুর মতো হয়ে গেছে। সারা দুনিয়াটা কিন্তু তোর মতো এত ভালো নয়। একটু বুঝে চল, তোর চোখ খোলা রাখ, দেখ আশেপাশে কি ঘটে চলেছে। এতটা অন্ধবিশ্বাস ভবিষ্যতে তোকে মুশকিলে ফেলবে, বুঝতে পেরেছিস? আজব ব্যাপার, ননদ বৌদির ভালো সম্পর্ক হলেও বিপদ, না হলেও বিপদ। পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষ আছেন, তাদের প্রত্যেকের নিজস্ব ভাবনা। যে ব্যাপারটা একজনের কাছে ঠিক, সেটাই আবার অন্যের কাছে ভুল। আর আমাদের এই গল্পেও এরকমই কিছু হয়েছিল। সোনিয়ার মনে কবিতার জন্য যে ভালোবাসা ছিল, সেটাই তার কাছে সবচেয়ে মূল্যবান এবং পবিত্র ছিল। ওর কাছে এটা অন্যায় কিছু ছিল না। একদিকে কবিতার জন্য সোনিয়ার ভালোবাসা সীমা অতিক্রম করে যাচ্ছিল, অন্যদিকে সোনিয়া কবিতার আসল রূপটা বা তার অসৎ উদ্দেশ্যগুলোর ব্যাপারে কোনো অনুমান করতে পারেনি। আর এই পরিস্থিতি আগামী দিনে ঘটতে চলা কোনো বড় একটা অঘটনের ইঙ্গিত ছিল। এই অবস্থায় এটাই দেখার
যে সোনিয়া কবিতাকে পাওয়ার জন্য আর কতটা দূর যেতে পারে, আর সোনিয়ার এই এক তরফের ভালোবাসা কোন পরিণামে পৌঁছবে। আরে রিল্যাক্স, আরে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে। আরে আমি তো তোমার জন্য একটা জিনিস এনেছিলাম, ভেবেছিলাম স্টাইল মেরে দেবো, কিন্তু তুমি তো পুরো আইডিয়াটাই ফ্লপ করে দিলে। আমার জন্য কি নিয়ে এসছো? এদিকে এসো। আরে বলো আরে তো। এরকম ভাবে বলা যায় না, তুমি চোখ বন্ধ করো। ঠিক আছে, এবার বলো। এইটা কি? সিমলার টিকিটস হানিমুনের জন্য। হানিমুন? আমাদের বিয়ের 18 দিন হয়ে গেছে, আর 12 দিন পরেই তোমার ব্রত সম্পূর্ণ হয়ে যাবে। তারপরের দিনই আমরা চলে যাব। হ্যাঁ, কোথায় চলে যাওয়ার কথা হচ্ছে? হ্যাঁ, ওই আচ্ছা বাবা, আমি তোকেই খুঁজছিলাম। গৌতমের মার ফোন এসেছিল, বললেন যে গৌতম আর কবিতার আশীর্বাদ কালকেই হবে। হঠাৎ? হ্যাঁ, কালকেই তো শুভ দিন আছে একটা, তারপরে 2 মাসের মধ্যে আর কোনো ভালো দিন নেই। চল, ব্যবস্থা করতে হবে তো। চল চল না। এটা হতে পারে না কবিতা। তোমার জীবনে আমি ছাড়া অন্য কেউ আর আসতেই পারে না। আমি আর কাউকে আসতেই দেব না। তুমি শুধু আমার, শুধু আমার। কবিতা, তোমার বিয়ে আমার সাথেই হয়েছিল না? হ্যাঁ, আমার সাথে। তাহলে তোমাকে পাওয়ার জন্য যা কিছু আমাকে করতে হোক না কেন, আমি করব। তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না, কখনো না। হ্যালো, চলো তাহলে এবারে একে অপরকে আংটি পরিয়ে দাও। তাহলে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। কার ফোন আসছে? জানি না, একটা অননোন নাম্বার। কখন থেকে ফোন করে বিরক্ত করছে। তাহলে ফোনটা ধরে নাও। হ্যালো ভাই, তোর জীবন কিন্তু হেভি কাটবে মেয়েটার সাথে, কিন্তু একটা কথা শুনে রাখ, মেয়েটা কিন্তু সেরকম নয় যেরকম ভাবছিস তুই। কে কথা বলছো? আরে আমি যেই বলি না কেন, তোর ভালোর জন্যই বলছি রে। এই বিয়েটা ভেঙে দে, আর প্রমাণ পাঠাচ্ছি, দেখে নে। হ্যালো হ্যালো, কি হলো গৌতম? কার ফোন ছিল? কে জানে কে। আমায় দেখা।
এসব কি হচ্ছে দিদি? এসব সত্যি নয়, আমাদের বিশ্বাস করুন। আপনার সামনেই এই ফটোগুলো আছে আর আপনি বলছেন বিশ্বাস করুন? এগুলো মিথ্যে। কবিতা, তুই কিছু বল না। মা আমি এসব কিছু জানি না। আন্টি আন্টি এটা ষড়যন্ত্র, এটা কেউ ইচ্ছে করে করেছে। আজকাল কম্পিউটারে যার তার ফটো যেখানে ইচ্ছে লাগিয়ে দেওয়া যায়। গৌতম তুই বল না। কম্পিউটারের আড়ালে তোমার বোনের কেচ্ছা লুকোনোর চেষ্টা করো না বিনোদ। যখন বারবার ফোন করে বলছে তখন নিশ্চয়ই কিছু ঘটেছে, তাই না? আবার ফোন করেছে। হ্যালো, ফটোগুলো দেখলি? আরে এই ঘটনাটাই সত্যি। এই ছবিগুলো তো এখন সবার ফোনে চলে গেছে, সবাইকে পাঠিয়ে দিয়েছে যাতে তোর মতো কেউ বোকা না হয়। ফোনটা দাও, দাও আমায় দাও। এই নাম্বারটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। সুইচ অফ আসছে। ব্যাস দিদি, অনেক হয়েছে। এই বিয়েটা আর হবে না। চলো চলো চলো, চলো, দিদি। চলো এখান থেকে। আরে দাদা, আরে শুনুন দাঁড়ান, না যাবেন কথাটা। না। দাদা প্লিজ। ওয়েল ডান অজয়, আমি যা ভেবেছিলাম তুমি তো তার থেকেও ভালো কাজ করলে। ফটোগুলো তো মফ করা হয়েছে, এটা কারোর পক্ষে ধরা সম্ভবই হয়নি। এবার দেখি এতটা বদনাম হবার পরেও কে বিয়ে করে কবিতাকে। ও সরি, আমার কবিতা। মা আসলে আমি তো চুপ কর, অসভ্য মেয়ে। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম যে তুই কবিতার পিছনে পড়ে আছিস, কিন্তু এতটা নিচ পর্যন্ত নামবি আমি বুঝতে পারিনি। আরে আরে ওইটুকু মেয়ে তোর কি ক্ষতি করেছে? তুই ওর সাথে এইরকমটা করলি? ডাইনিরাও নিজের ঘর ছেড়ে অন্যের ক্ষতি করে, আর তুই নিজের ননদের ঘর ভেঙে দিলি। গিয়ে দেখ, বেচারি কেঁদে কেঁদে নিজের অবস্থা কি বানিয়েছে দেখ। এখানে পুরো পাড়া প্রতিবেশী কোথাও মুখ দেখাবার অবস্থায় আমাদের রাখিসনি, তুই আমাদের বদনাম করে দিয়েছিস। বল, কোন জন্মে তুই বদনাম নিচ্ছিস? বল বল, আমার মেয়ের সাথে এরকম কেন করলি তুই? বল। আরে মা শান্ত হন আপনি, শরীর খারাপ হয়ে যাবে আপনার। আপনারা না বেকার এত কিছু করছেন। আসলে কি বলুন তো, ওই গৌতম বাবু আছেন না, ও তো কখনো কবিতার যোগ্যই ছিল না। কবিতার যোগ্য যদি কেউ থেকে থাকে না, সে তো শুধু আমি মা, আমি, শুধু আমি। আরে আরে অবাক হবেন না, আমি তো কবিতার অর্ধাঙ্গিনী, ওর জীবন সঙ্গিনী। এই মঙ্গলসূত্রটা দেখছেন না, এটা ও পরিয়েছে আমাকে। আর এই যে সিঁথিতে সিঁদুর, এটা দেখুন, ভালো করে দেখুন, কবিতায় এই সিঁথিটা ভরিয়েছে। তাহলে কেন আপনি শুধু শুধু ওর জন্য চারিদিকে সম্বন্ধ দেখে বেড়াচ্ছেন? আরে মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনি না এখানে বসুন, আমার কথা শুনুন। কবিতার জন্য একদম চিন্তা করবেন না। আরে আমি আছি না, সারা জীবন ওর সাথে থাকবো, কখনো ওকে ছেড়ে যাব না, আমি আপনাকে কথা দিচ্ছি আজকে। আসলে কি বলুন তো, ওর সাথে 7 পাকে ঘোরার সময় আমি ওকে কথা দিয়েছিলাম, তো শেষ দিন পর্যন্ত এই কথা তো আমি রাখবই। মানে তার মানে তুই? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ভালোবাসি মা, আপনি কেন সেটা বুঝতে পারছেন? আমি ওকে ভালো। কি সাংঘাতিক মেয়ে রে তুই! প্রথার আড়ালে তুই আমার মেয়ের জীবন নষ্ট করতে চলেছিস। আমি তোর নাটক বুঝতে পেরেছি, আমি এগুলো সফল হতে দেব না। আমি এক্ষুনি বিনোদকে ডেকে তোর সম্পর্কে সবকিছু বলবে, বুঝলে? আরে মা, বিনোদ, মা আমার কথাটা তো শুনুন। মা শুনুন। আমি তোর কোনো কথা শুনবো না। দেখ আমি তোর কি হাল করতে পারি। আরে মা দেখুন, আপনি আমার কি ক্ষতি করবেন? এবার আমি আপনার সাথে যা করব সেটা দেখার জন্য আপনি বেঁচেও থাকবেন না। এ কি মা, মা, মা কি হলো আপনার? মা উঠুন, মা, কবিতা, বিনোদ তাড়াতাড়ি এসো। মা, মা উঠুন না মা। কবিতা দেখো না মা, বিনোদ, দাদা, দাদা,
মা দাদা দাদা দেখ মায়ের বিয়ে হয়ে গেল। হয়তো হয়তো সিঁড়ি থেকে পড়ে গেছেন, অনেক রক্ত বেরোচ্ছে, হসপিটালে নিয়ে যাও। মা বিনোদ, দীপ দীপ দাদা এরম আর কতদিন চলবে কবিতা? মা আমাদের ছেড়ে চলে গেছেন, সত্যিটা আমি মেনে নিয়েছি। এবার তুইও মেনে নে আর মাকে ছাড়া বাঁচার অভ্যেস করে নে। কবিতা, 2 দিন ধরে তুমি কিছু খাওনি। তোমার কি মনে হয় না এটা তোমাকে এরকম দুঃখী দেখে মায়ের আত্মাও হয়তো কষ্ট পাচ্ছেন? আমি গিয়ে দেখছি। সোনিয়া থাক, ও যাক, ওকে একা থাকতে দাও। কবিতার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি বুঝতে পারছি না কি করব ওর জন্য, যাতে ওই সব কিছু ভুলে যায়। মামা, কবিতার বিয়ে করিয়ে দেওয়া হোক। নতুন বাড়ি যাবে, নতুন জীবন শুরু করবে, তখন পুরনো দুঃখ ভুলে যাবে। এটা এটা তুমি কি বলছো? হ্যাঁ, মা মারা গেছেন কদিনই বা হলো, আর তুমি এখন কবিতার বিয়ের কথা বলছো? লোক কি বলবে? আমি সমাজের চিন্তা করি না, কবিতার জন্য এখন এটাই ঠিক হবে। তোমার কি মনে হয় কবিতার যখন এত বদনাম হলো, কে বিয়ে করবে ওকে? কে করবে ওকে বিয়ে, সেটা ভেবেছো তুমি একবারও? আমি জানি, সেই জন্যই আমি সুমিতকে কবিতাকে বিয়ে করার প্রপোজালটা দিয়েছি, আর ও হ্যাঁ বলে দিয়েছে। আরে ভাই, এ তো দারুণ খবর। সুমিত আমাদের কবিতাকে সারা জীবন ভালোবাসবে। বাবা, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। 2 দিন পর মায়ের কাজ সেরে শ্রাদ্ধ শান্তি করে 1 মাসের মধ্যেই কবিতার বিয়ে দিয়ে দেব। এসো মামা। হ্যাঁ এসো। বৌদি, আরে তুমি কাঁদছো কেন? কবিতা, কেউ আমাকে বুঝতে চায় না। বিয়ে করার আগেও বাড়িতে কেউ আমার কথা শুনতো না, আর এখন এখানে কেউ আমার কথা শোনে না। আমি বুঝবো তোমায়, বলো কি হয়েছে? আমি জানতাম যে তুমি ছাড়া না এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এই জন্যই তো ভগবান আমাদেরকে এক করেছেন, আমাদের দুজনের বিয়ে হয়েছে। কিন্তু জানি না কেন প্রথমে গৌতম বাবু, তারপরে এই সুমিত কোথা থেকে মাঝখানে চলে এলো। এটা কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বোঝাচ্ছি। তোমার দাদা সুমিতের সাথে তোমার বিয়ের কথা বলেছে। আমাদের কাছে একটাই রাস্তা আছে কবিতা, তুমি সবাইকে বলে দাও যে আমাদের বিয়ে হয়ে গেছে, আর আমরা দুজন একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো না। তুমি শুধু আমার, তুমি আর কারোর হতে পারো না। ছাড়ো বৌদি, পাগল হয়ে গেছে নাকি? আমার সঙ্গে তোমার কোনো বিয়ে হয়নি, ওটা শুধু একটা প্রথাই ছিল। আর এমন নয় যে তার জন্য শুধু তোমার সঙ্গে আমাকে সারা জীবন কাটাতে হবে। তুমি আর আমি, ছি, তুমি এটা ভাবতে পারলে কি করে? কবিতা, আমি তো
তোমাকে ছাড়া অন্য কারোর ব্যাপারে ভাবতেও পারি না, কিন্তু এদিকে তুমি আমার ভালোবাসাটা বুঝতেই চাইছো না। তুমি পাগলামি ছাড়ো, দাদার কথাটা তো একটু ভাবো অন্তত। ও তোমাকে কতটা ভালোবাসে আর তুমি ওকে ঠকাচ্ছ। দাঁড়াও, আমি দাদাকে সব বলে দেবো। ছাড়ো এটা, আমাদের দুজনের মাঝখানে না আর কাউকে আসতে দেব না, বুঝেছো তুমি? দাঁড়াও, আমি দাদাকে সব বলে দেবো। রাখো এটা, আমাদের দুজনের মাঝখানে আর কাউকে আসতে দেব না, বুঝেছো তুমি? হ্যালো, হ্যাঁ কবিতা। আর কি বলছিলে তুমি? আমি ঠকিয়েছি? হ্যাঁ, ঠকানো তো আমাকে হয়েছে, আমাকে। বিয়ে তোমার সাথে করালো আর থাকতে হচ্ছে অন্য কারোর সাথে আমাকে। কেন? কত কিছু না সহ্য করেছি আমি, কিছু বলেছি আমি শুধু তোমার জন্য। কি করিনি আমি তোমার ভালোবাসার জন্য? তোমার ফটোজ বানিয়েছি অন্য একজনের সাথে আর সব জায়গায় পাঠিয়েছি যাতে তোমার বিয়েটা ভেঙে যায়। আর আমরা দুজন তাই একসাথেই থাকবো, আমরা ছাড়া আমাদের মাঝখানে আর কেউ যাতে কখনো না আসে। ওই সব কিছু তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তো করেছি সব। আর এই সব কিছু করার পরেও তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারছো না? হ্যাঁ? কিন্তু মা তো সবকিছু জেনে গেছিলেন। বুড়িটা প্রশ্নের পর প্রশ্ন করে আমার মাথাটা পুরো খারাপ করে রেখেছিল। উনি আমার ভালোবাসাটা বুঝতেই চাইছিলেন না। তখন আমি কি করতাম? তাই রাস্তা থেকে সরানো ছাড়া আর কোনো উপায়ও তো ছিল না আমার কাছে। এই সব শুধু তোমার জন্য করেছি আমি। তার মানে আমাদের মাকে তুমি? হ্যাঁ, আমি শাশুড়ি মাকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছি। ঠিক করেছি না আমি কবিতা? এবারে আমরা একসাথে থাকবো তো? হ্যাঁ, দেখো এত বড় ক্রাইম করলাম আমি শুধু তোমাকে পাওয়ার জন্য, শুধু তোমাকে। কিন্তু বৌদি নই আমি তোমার বউ, আমি তোমার। এই মঙ্গলসূত্র তুমি পরিয়েছিলে না আমাকে, আর এই যে সিঁদুর, তুমি তো আমায় সিঁদুর পরিয়েছিলে। আমরা দুজন স্বামী স্ত্রী, এটা তুমি মেনে নাও। ছাড়ো, একটাও কথা বলবে না। আমি তোমার আসল রূপ দাদার সামনে তুলে ধরবো, আর দাদা যদি সত্যিটা জেনে যায় না, তাহলে 1 মিনিটও লাগবে না তোমাকে বাড়ি থেকে বের করে দিতে। আরে কবিতা, আমি এক্ষুনি গিয়ে দাদাকে সব সত্যি বলে দিচ্ছি। আরে কবিতা শোনো, এটা কি করছো তুমি? তুমি আমার সাথে এরকম করতে পারো না। তুমি আমাকে বিয়ে করেছো, কোনো মূল্য নেই এসবের। হ্যাঁ, বলো না। ব্যাস, আর একটাও কথা বলবে না। আমি কখনোই তোমার হতে পারি না। তুই যদি আমার হতে না পারিস না, তাহলে তুমি কি করবে? তো আমি তোকে অন্য কারোরও হতে দেব না। আমি সব শুনে নিয়েছি, ভাবতেও পারিনি তুই এত নিচে নামবি। ইন্সপেক্টর, একে নিয়ে যান। নিয়ে চলো ওকে। কবিতা তুমি, আমি তোকে ভালোবাসি দাদা। এই অপরাধের ইঙ্গিত সেই রাতেই পাওয়া গেছিল, যখন সোনিয়া 1 মাস আলাদা থাকার শর্ত রেখেছিল, আর বিনোদ চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করেছিল। যদি বিনোদ ওর মার কথা শুনে সোনিয়ার বাড়িতে ফোন করত, তাহলে হয়তো ব্যাপারটা এতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছত না, আর পার্বতী দেবীও আজ জীবিত থাকতেন। বন্ধুরা, কাউকে ভালোবাসা বা তাকে বিশ্বাস করা ভুল নয়, কিন্তু আমাদের সবসময় অ্যালার্ট থাকা উচিত যে কেউ আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে না তো, কেউ আমাদের ভালোবাসার অপব্যবহার করছে না তো। আর এই গল্পে সোনিয়াও ঠিক তাই করেছিল। ও কবিতাকে জোর করে পাওয়ার চেষ্টা করেছিল, আর শুধু তাই নয়,
এর জন্য ও একটার পর একটা অপরাধ করতে থাকলো। ওর এই অনৈতিক জেদ ওকে সারা জীবনের জন্য জেলের গরাদের পেছনে পাঠিয়ে দিল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো এরকমই কোনো অপরাধের ঘটনা নিয়ে আপনাদের অ্যালার্ট করতে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।